ভারত যে বাংলাদেশের ওপর এক্সপোর্ট বা ইম্পোর্টের উপর যে বিধি নিষেধ করে দিয়েছে বেনাপোল সীমান্ত বা অন্যান্য যে স্থল বা জল যে সীমা আছে যেখানে এক্সপোর্ট বা ইম্পোর্টের উপর বিধিনিষেধ আরোপ করেছিল ভারত, সেই সব জায়গা থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রী খন্দকার আব্দুল আমাদের ভারতীয় হাইকমিশন যে ঢাকায় নিযুক্ত করা আছে প্রণয় ভার্মার কাছে তার আবেদন করেছে এবং তার সঙ্গে একটা মিটিং করেছে সেখানে সে আবেদন করেছে যাতে এই বিধি নিষেধগুলো ভারত সব কিছু বাংলাদেশের উপর থেকে তুলে নেয়। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল উল্লেখ করেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ট্রেডের এই সম্পর্ক $11 বিলিয়ন। তার মধ্যে বাংলাদেশ একা প্রায় $9.5 বিলিয়ন তার আমদানি করে, প্রায় $1.5 বিলিয়ন মতো ডলার ভারত বাংলাদেশ থেকে আমদানি করে। সুতরাং বাংলাদেশ বেশি ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার উপর থেকে, সেই জন্য তারা চায় যে তারা এই সম্পর্কে আরও ভালো উন্নত করে। তাদের যে ক্ষতি সম্মুখীন হচ্ছে এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের পরে, ভারতের বাণিজ্যিক নিষেধাজ্ঞা যে আরোপ করেছিল তারপরে সেই ক্ষতির হাত থেকে তারা বাঁচতে চায়। তারা মানে সে আরও এরকম উল্লেখ করে যে মিডল ইস্টে যে এখন টেনশন চলছে, যে ইরানের উপর হামলা করেছে ইসরায়েল বা আমেরিকা যৌথভাবে যে হামলা করছে, তার জন্য ওখানে সব কিছুর ওভারঅল প্রাইস, তেল থেকে শুরু করে অন্যান্য টেনশনের জন্য যা কিছু জাহাজ আছে সব কিছু ওখানে একটা হাই টেনশানে আছে। সেই জন্য প্রত্যেকটা জাহাজের মানে যেসব জিনিসপত্রগুলো আছে তার কস্টগুলো ও দ্বিগুণ আকারে বেড়ে যাচ্ছে। তো সেই জন্য তারা চাইছে যে সেই কস্ট যদি আনে তারা বাংলাদেশে, তাহলে স্বাভাবিক ব্যাপার সেসব যেসব জিনিসগুলো আনবে সেসব জিনিসের দামও বাড়বে। তো সেই সব দাম থেকে তারা বাঁচার জন্য তারা আবার চাইছে যে ভারতের সঙ্গে তারা আবার সম্পর্ক বিল করতে এবং তারা ভারত থেকে আমদানি করতে। কোন হাসি লাগে সেই সব কথা ভেবে যখন জামাত বা এনসিপির মতো যারা উগ্রপন্থীরা যে এইসব বিধিনিষেধ আরোপের ওপর তারা তখন আনন্দ প্রকাশ করেছিল, হ্যাঁ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এখন তারা কোথায় ঘুমিয়ে গেছে। এমনকি কালকের পর্যন্ত একটা এরকম নিউজ দেখলাম যে এনসিপি কিছু নেতারা তারা হাসাহাসি করছে আমাদের কূটনীতিবিদদের সঙ্গে নিয়ে, তারা মানে পার্টি করছে, এমন একটা চিত্র সামনে এসেছিলো। তো সুতরাং এনসিপি এবং জামাতদের কি দূর অবস্থা এটা তো বোঝা যাচ্ছে। বা এনসিপি অন্যান্য যে ছাত্র নেতারাগুলো আছে তারা দিল্লিতে আসছে, দিল্লি থেকে এখান থেকে পালানোর প্রচেষ্টা করছে। আর অন্যান্য এনসিপির যেসব নেতাগুলো আছে তো সে তো বিদেশে পালিয়ে গিয়েছে, ইউনিসের কথাই আমি বলছি এখানে। তো সেখানে বুঝতে পারছি এনসিপি নেতাদের এই তো হাল। এরা এলো প্রায় এই 1.5 বছর ধরে পুরো শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সম্পর্ক, যে একটা গুড রিলেশন ছিল সেই গুড রিলেশনটা শুধু খারাপ করে গেছে। প্রত্যেকের মধ্যে একটা মানে একে অপরের প্রতি একটা ঘৃণার ভাব ধরিয়ে দিয়ে গেছে সেই 1.5 বছরের মধ্যে। এরা শেখ হাসিনার যখন টাইম ছিল তখন ভারত ইন্ডিয়ার সম্পর্ক কতটা একটা দৃঢ় মজবুত ছিল, সেই 1.5 বছর তারা এতটা খারাপ করে দিয়েছে যে এখন ভারতীয় এটাই বাংলাদেশকে একটা পাকিস্তানিদের মধ্যে এরকম একটা তার শত্রু কান্ট্রি হিসাবে দেখে। মানে আমি টুইটার ওভারঅল বা আমাদের আশপাশের পরিবেশ দেখে এমনই আমাদের মনে হয় যে যারা মানে স্বাভাবিক সম্পর্ক রাখতে যেসব বাংলাদেশিকে তাদের ওপরেও এরা সন্দেহ চোখে দেখছে এখন ইন্ডিয়ানরা। তো সুতরাং আমি সেটাই বলছি যে এই 1.5 বছর এই এনসিপি বা এই যে আমাদের যে উগ্রপন্থী যারা ছাত্র ছিল বা যারা উগ্রপন্থী যারা নেতা ছিল তাদের জন্য এই একটা গুড রিলেশনটা কি প্রকার একটা নষ্ট করে গেল। সেই তো সম্পর্ক আবার বিল্ড হলো, আবার সেই বাণিজ্যিক সম্পর্ক সুস্থ স্বাভাবিক অবস্থায় আসবে, কিন্তু মাঝখানে এগুলোর কী প্রয়োজন ছিল? শেখ হাসিনা তাহলে যে সম্পর্কটা বিল্ড করেছিল, যে ট্রেডিং রিলেশনটা তারা চালিয়ে যাচ্ছিলো ভারতের সঙ্গে, তাহলে শেখ হাসিনা কী অন্যায় করেছিল? মাঝখান থেকে কেন এমন একটা মানে পরিস্থিতি তৈরি করা হলো? কেন একটা এই উগ্রপন্থী দল এরকম করে হলো? সেটা তো বাংলাদেশে মানে যারা জনগণ আছে তারা তো প্রশ্ন অবশ্যই একদিন করবে যে কেন এরকম করলো, মাঝখান থেকে এরা এসে এরকম একটা মানে অস্থির পরিবেশ সৃষ্টি করলো। কিন্তু আমি এটাই বলা ছিল যে একদিন জানি যে রাজনীতিক পরিস্থিতির জন্য বাংলাদেশ আর ইন্ডিয়ার রিলেশন খারাপ হয়েছিল, যখন আবার স্টেবল সরকার কোনো আসবে আবার দেখবে এই সম্পর্কটা আবার সেই আগের মতো ফিরে আসবে। তো আমরা আবার সেটাই দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা আগের মতোই ফিরে আসছে।